মাইকেল চাকমা, আয়নাঘর কি ছিল, বা আয়না ঘর বলতে কিছু আছে কিনা, কোনো অস্তিত্ব আছে কিনা, বা কোথায় অস্তিত্ব? ধন্যবাদ আপনাকে। আয়নাঘর বলতেই যেটা আহ, আমি বলতে চাই, প্রথম অবস্থায় আমি যখন মুক্তি পাই, বিশেষ করে ওই 7ই আগস্টে যখন আমার মুক্তি ঘটে, ওখান থেকে আসার পর আসলে আমি যখন শুনলাম প্রথমে আয়নাঘরের কথা, আমি তো জানতাম না আয়নাঘর কি জিনিস। আসলে আমি আয়নাঘর নামে কিছু জানতাম না। আমি জিজ্ঞেস করছিলাম অনেক বন্ধুকে আমার আয়নাঘর জিনিসটা কি। আমাকে সবাই বলতে শুরু করে যে আপনি আয়নাঘর থেকে এসেছেন, আয়নাঘর এই সেই আমাকে দেখাচ্ছে, এই অনেকগুলো ছবি দেখানো হচ্ছে আমাকে যে আয়নাঘর এই সব কিছু। কিন্তু আমি আহ, অনেকবার জিজ্ঞাসা করার পর যখন জানলাম যে যাদেরকে গুম করে রাখা হয়েছে এই সব জায়গাগুলোকে আয়নাঘর নামে একটা কোড নেম দেওয়া হলো, যে সেই সিক্রেট ডিটেনশন সেল যেগুলো আছে সেগুলোকে আয়নাঘর নামে এখন সবাই চিনে, মানে সেই গোপন কারাগারগুলোকে। তো সেই তো আমি গোপন কারাগারগুলি, মাইকেল চাকমা দুঃখিত এখানে একটু থামিয়ে বলি আপনাকে, যে সেই গোপন কারাগারগুলি কি ডিজিএফআই এর গোপন কারাগার, নাকি র্যাবের কারাগার, নাকি পুলিশের কারাগার, নাকি অন্য কোনো বাহিনীর কারাগার? আসলে ওই কারাগার তো কার তা তো আমি জানি না, কারা এই কারাগার চালায়, এটা কোন সংস্থা চালায়, কার আন্ডারে এসব কারাগার চলে, কি এর পেছনে কারা আছে, এটা আমি জানি না। কিন্তু এইটা বের করার দায়িত্ব হলো সরকারের। কোথায় আছে, কিভাবে আছে, সব কারাগার কোথায় কিভাবে আছে, কারা চালাচ্ছে না চালাচ্ছে, এই তথ্য দেবে সরকার। গুম কমিশন হয়েছে, গুম কমিশন তদন্ত করে বের করবে যে কারাগারগুলো কোথায় আছে, এই মানুষদেরকে কোথায় রাখা হয়েছে। এটা আমি জানার তো ক্ষমতা নাই। আমি কিভাবে বলবো যে জায়গাটা কোথায় এবং কিভাবে আছে, কারা চালাচ্ছে এই জায়গাটা। তো আমি আমার আমার বক্তব্য হলো এই কারাগার যেখানে থাকুক, যেখানে আছে, যে অবস্থা আছে, গোপন কারাগার তো আর এটা তো এমনি এমনি গোপন হয় নাই। গোপন কারাগার তো গোপনার্থে সেই গোপন কারাগার। এখন সেই গোপন কারাগারকে খুঁজে বের করার দায়িত্ব হলো সরকারের, রাষ্ট্রের। এই রাষ্ট্র, এই সরকার সেই গোপন কারাগারের সন্ধান দেবে, দেশের মানুষকে সেই কারাগার দেখাবে, সেই কারাগার কোথায় আছে, কারা চালাচ্ছে এই কারাগার। আপনি কোথায় ছিলেন, কার কাছে ছিলেন, কার জিম্মায় ছিলেন, বা কারা আপনাকে অপহরণ করেছিল, গুম করেছিল? কারা আমাকে গুম করেছে তা আমি কাউকে চিনি নাই। যারা আমাকে গুম করেছে তারা সবাই ছিল সাদা পোশাকে। তারা কোনো পরিচয় দেয় নাই যে আমরা অমুক, ও, আমরা অমুক এই এজেন্সি থেকে, বা আমি এই সংস্থা থেকে, বা আমি র্যাব, পুলিশ বা অন্য কোনো সংস্থা থেকে আমরা এসেছি, এসব তারা কোনো পরিচয় আমাকে দেয় নাই। তারা ছিল সবাই সিভিল পোশাক পরা। আর শুধু আমার কাছে যেটা মনে হয়েছে, গাড়িতে আমাকে তোলার পর আমি দেখলাম যে সিটের বাম পার্শ্বে, ড্রাইভারের সিটের বাম পার্শ্বে যে সিটটা আছে ওই পেছনে একটা ওয়াকি টকি রাখা আছে, যেটা আমাদের এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে। তো এটাই ছিল আমার কাছে একটা আলামত। আর বাকি ওখানে নেয়ার পর তো সেই যা আমি দেখেছি, তো সবাই তো সিভিল ড্রেস পরিহিত। কিন্তু যেই সিস্টেমটা ছিল সেটা একেবারে কারাগারের সিস্টেম, বন্দিশালা, যেটাকে আমরা জেলখানা, জেলে যেভাবে রাখা হয় ঠিক সেভাবে একজন মানুষকে একটা রুমে আবদ্ধ করে রাখা হয়। জেলে তো নর্মালি এভাবে রাখা হয় না, জেলের সিস্টেমটা আরো ভিন্ন, কিন্তু সেখানে যেভাবে রাখা হয় তো একেবারে 24টা ঘন্টা তালা মেরে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়। তো এখন ওরা খাড়া, তারা তো মুখ বেঁধে, মুখটা দেখে মাস্ক পরে আমাদের কাছে আছে বা আমার কাছে আছে। খাবার দেওয়ার সময় অন্যান্য যখন তারা মুখ দেখায় না, পরিচয় দেয় না, কোটা বলে না, পরিচয় জানার নিষেধ আছে, ওদের সাথে কথা বলা নিষেধ। তারা একেবারে খুব গোপনে, গোপন অর্থে যা বলা হয় এটা সবই গোপন, মানে এটা হচ্ছে একেবারে খুবই সিক্রেট ওই ওই জায়গাটা। এখন আমি জানি না যে জায়গাটা কোথায়। আমি আমাকে তো চোখ বেঁধে তারা নিয়ে গেছে। আপনি ওখানে জানেন যাও। না সে জায়গা কোথায়, কিন্তু আপনি এও জানেন না যে আপনাকে আসলে কারা গুম করেছে, পুলিশ করেছে নাকি র্যাব করেছে? আমার একটা ছোট্ট সম্পূরক প্রশ্ন আছে মাইকেলের কাছে, যেটা জি, হচ্ছে আমি জি। আমি আমি এই প্রশ্নটির পর আসছি আরিফ জেবতিক। কারা আপনাকে অপহরণ করেছে, গুম করেছে, আপনি এটি এখন পর্যন্ত জানেন না, আপনি এটি বলতে চাচ্ছেন? এখন পর্যন্ত না, এখন পর্যন্ত আমি জানি না কারা করেছে, কিন্তু
এই যারা আপনি কি কোনো অনুমান করেন কিনা যে কারা আপনাকে করতে পারে অপহরণ? যেখানে আমি ছিলাম ওই জায়গাতে আমার মতো আর অনেক বন্দী ছিল। আপনি কি তাদেরকে অনেক, দেখেছেন? হ্যাঁ, আমি আমি দুজন লোককে আমার সাথে পেয়েছি। আমি একটা একটা রুমে শেয়ার করে আমরা ছিলাম। এটা ছিল 2019 সালের প্রথমে যখন আমি ওখানে যাই, সেটা রমজানের সময়। হুম। প্রথম এক লোককে পেয়েছি, তার বাড়ি হলো আপনার রংপুরে, রংপুর মমিনপুরে বাড়ি, নাম তার সাইদুল। তার মমিনপুরে তার একেবারে ওই থানার পাশে তার বাড়ি, কোতোয়ালি থানার পাশে সাইদুল। তা একসাথে আমরা প্রায় 10-12 দিন ছিলাম। আচ্ছা এরপরে আরেকজনকে পেয়েছিলাম এরশাদ নামে। ওই এরশাদ হলো আপনার এই যে কুসুকের থেকে ঢাকার। তো এই আচ্ছা দুজনকে আমি পেয়েছি। আচ্ছা তো এছাড়া আরো আমি অনেক লোকজনকে দেখেছি, সেখানে যে ছোট্ট ছিদ্র থাকে, যে যে বাথরুমের দরজার ওই ছিদ্র দিয়ে আসা যাওয়া করতে, বিভিন্ন সময় নিয়ে আসতে, আনা নেয়া করতে। এছাড়াও ওখানে কান্নাকাটির শব্দ, ডানে বামে যে সকল লোক আছে তারা নামাজ পড়ে, তারা কান্নাকাটি করে, চিৎকার করে, এরকম অনেক শব্দ তো আশেপাশে শোনা যায়। সামনে পেছনে অনেক লোক ছিল, কিন্তু কারা নিয়েছে তারা তো তার পরিচয় দেয় না। কিন্তু আচ্ছা যেখানে আমি আপনি কি ছিলাম ওখান অনুমান থেকে, করতে পারেন কিনা যে আপনার তো হ্যাঁ, আমি নিশ্চয়ই আমি 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 এটুকু অনুমান করতে পারি, আমি যে জায়গায় ছিলাম এটা খুব ঢাকার, খুব সম্ভবত ঢাকার এয়ারপোর্টের কাছাকাছি কোনো একটা জায়গা, যেখান থেকে আমি প্লেনের শব্দ শুনতাম। বা কাছাকাছি এটা রাস্তা আছে মনে হতো, গাড়ি চলাচলের, গাড়ির হর্ন শোনা যেত যখন ফ্যান তারা বন্ধ রাখতো শীতের সময়। মানে এরকম একটা শহরের মতো মনে হয়, যে যে আজানের সময় অনেকগুলো আজান শোনা যেত একসাথে। তারপরে প্লেনের শব্দ যখন আপনার 16 ডিসেম্বর যখন আসতো, 16 ডিসেম্বর যখন আসতো, তখন ওই দুপুরে যে প্যারেড হওয়ার পর যে আহ, যে বিমান যে ওড়ায়, জি ওই বিমানগুলো কিন্তু একেবারে আমাদের সাথ ছুঁয়ে উড়ে যেত, মানে কয়েক অক্ষর দিয়ে যেটা ফিনিশিংটা হতো দুপুরের দিকে। এটা প্রতি বছর এই শব্দটা শোনা যায়। আর একইভাবে ডিসেম্বর মাসটা শুরু হয়ে গেলে পরে যে বিমান যে তার এই যে জঙ্গি বিমানগুলো যে উড়ে, প্রায় জি 10 তারিখ 11 তারিখ পর্যন্ত প্রতিদিন কমপক্ষে 1-1.5 ঘন্টা এই বিমানের শব্দ আওয়াজ আমরা শুনতে পেতাম। মানে তার মানে হলো এটা খুব কাছাকাছি, মানে এয়ারপোর্টের কাছাকাছি কোথাও আমি ছিলাম হয়তোবা, বা এই এলাকার কাছে, এটা আমি অনুমান করি। কিন্তু কারা কারা তারা তা আমি এখনো জানি না। আপনি কি অ্যাসেস করতে পারেন কিনা? নিশ্চয়ই আপনি জানেন যে আপনি তো নিশ্চয়ই এতদিনে আপনি নিশ্চয়ই অ্যাসেস করার চেষ্টা করেছেন যে পুলিশের বিহেভিয়ার কিংবা সেনাবাহিনীর আচার আচরণ কিংবা র্যাবের আচার আচরণের যে গুণগত পার্থক্য আছে, তাদের কনভারসেশনে, আলাপচারিতায় পার্থক্য আছে, তাদের কথাবার্তার মধ্যে পার্থক্য আছে, তাদের চালচলনে পার্থক্য আছে। আপনি কি এই বিষয়গুলি অ্যাসেস করেছেন কিনা? অ্যাসেস করে কোনো একটি ডিফাইন্ড কোনো ধরনের ডিসিশনে আসতে পেরেছেন কিনা, কিংবা গুম কমিশন আপনাকে জানাতে পেরেছে কিনা যে আসলে কোন বাহিনী আপনাকে গুম করতে পারে? না, গুম কমিশন আমাকে এখনো সেভাবে স্পেসিফিক কোনো তথ্য দিতে পারেনি যে আমাকে কারা গুম করেছে। তারা তো একটা তথ্য অনুসন্ধানের মধ্যে আছে। তো আমি যা আলামত আমার সাথে ছিল আমি সব তাদেরকে জানিয়েছি এবং দেখিয়েছি। যে আমাকে যখন ছেড়ে দেওয়া হলো, আমাকে যে কালো কাপড় দিয়ে চোখ বাঁধা ছিল আমার, ওই কালো কাপড় যেটা আমাকে একেবারে যে জায়গাতে আমি বন্দি ছিলাম ওখান থেকে ওই কাপড়টা তারা নিয়ে গেছে, চোখ বেঁধে দিয়েছিল আমার। আচ্ছা ওই কাপড়টাও আমার সাথে আছে, যে আমি এটা রেখে দিয়েছি। আমি গুম কমিশনকেও সে কথা বলেছি, এবং কি আমার ওই আইসিটিতেও আমি ওইটা আমি দেখিয়েছি, তাদেরকেও আমি ওই কথা জানিয়েছি, তাদেরকে আমি সেই আলামত সবকিছু দেখিয়েছি। এবং এটা তথ্য অনুসন্ধান করে আমাকে কোটায় রাখা হয়েছে, কিভাবে নেওয়া হয়েছে, আমি যখন অভিযোগ দিয়েছি, এখন অভিযোগের ভিত্তিতে নিশ্চয়ই একটা তদন্ত হবে। তদন্তের পর বেরিয়ে আসবে তারা কারা এই কাজটা করেছে। এখন আমি অনুমান তো অনেক কিছু করা যায়, সিভিল ড্রেসে তো নানা রকম বাহিনী, নানা রকম সংস্থা এসব এই কাজগুলো করে। তো এখন এখন কোন কোন সংস্থা কোন বাহিনীকে করেছে তা আমি এখন নির্দিষ্ট করে বলতে পারবো না। তো আচ্ছা, এটা সরকার, আমি অভিযোগ দিয়েছি, সরকার তদন্ত করবে এবং বের করবে যে কারা আমাকে গুম করেছে। অসংখ্য ধন্যবাদ।